class, I'm gonna discuss all the activities a King's Tale story from class 8. So let's start the class. দেখো, after King Arthur Pendragon, Britain had no king because বলছে কিং আর্থার পেন্ডাগনের পর ব্রিটেনের কোনো রাজা ছিল না, তাই না? বিকজ কারণটা কি ছিল? তার কারণটা ছিল none of the greedy barons had managed the become to the king, রাইট? এই জন্য করে, কারণ সেখানে আর কোনো ব্যারন্স তারা কিন্তু রাজসিংহাসন দখল করতে পারেনি, এই কারণে। তাহলে তোমরা 62 পেজ খোলো, সেখানে কিন্তু দেওয়া আছে, তোমরা দেখো। তাহলে আমরা এখানে লিখে দেবো যে none of the fighting barons had managed to become the king. তাহলে আমরা লিখে নিলাম, দেখো নান অফ দ্য ফাইটিং ব্যারন্স, তোমরা কিন্তু 62 পাতা থেকে লেখো। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স had managed to become the king. তাহলে এটাই আমাদের হয়ে গেল প্রথমটার উত্তর। তারপর দেখো, দ্য ম্যাগনিফিসেন্ট সোর্ড ওয়াজ ফিক্সড। সেই ম্যাগনিফিসেন্ট সোর্ড যে তরবারিটা, সেটা ফিক্সড ছিল কোথায়? তাহলে অন আ স্টোন ইন আ চার্চইয়ার্ড, তাই না? এখানে ফিক্সড ছিল। তাহলে দেখো আমরা লিখবো অন আ লার্জ স্টোন, তাই না? অন আ লার্জ স্টোন ইন আ চার্চইয়ার্ড, আমরা এটা লিখে দেবো, দেখে দেখে। তারপর দেখো আর্থার ওয়াজ 18, আর্থারের বয়স যখন ছিল 18, when যখন he succeeded to lifted the sword easily, তাহলে এটা আমরা লিখে দেবো। দেখো এটা আমাদের পেজ নম্বর 63 পাতা খোলো, দেখো এখানে আছে who succeeded lifting the sword for the first time, তাহলে লিখে দেবো when he succeeded in lifting the sword for the first time. তারপর দেখো the beautiful arm that rose from the water, একটা বিউটিফুল হাত যেটা উঠে এসেছিল কোথা থেকে? জল থেকে। সেটা কি ধরেছিল না? held a sword with rubies and emeralds, আমরা পড়েছিলাম। তাহলে এটা আমরা লিখে দেবো held a sword, যেটা ধরেছিল বা ধরায়ন হয়েছিল, held a sword set with rubies and emeralds, তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এটা কমপ্লিট করে দিলাম। এবার আমরা চলে যাব আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যাক্টিভিটি 5। তাহলে আমরা চলে গেলাম অ্যাক্টিভিটি 5। হোয়াট ওয়াজ রিটেন, কি লেখা ছিল আপন দ্য স্টোন, সেই পাথরটার উপরে, ওয়ান হুইচ, যেটাতে দ্য সোর্ড ওয়াজ ফিক্সড, তরবারিটা ফিক্সড ছিল। ঠিক আছে, মিনিংফুল সেন্টেন্সেস তৈরি করতে হবে, অ্যান্ড ইউ ক্যান হেল্প দ্য সিন অ্যাক্টিভ। দেখো কিভাবে, যে এরকম একটা আমরা পড়েছিলাম যে হুএভার পুলস আউট দ্য সোর্ড ফ্রম দ্য স্টোন বাই রাইট অফ বার্থ বিকাম দ্য কিং অফ ইংল্যান্ড, জন্মগত দিক থেকে সে কিন্তু ইংল্যান্ডের রাজা হবে, এরকম একটা বিষয় ছিল। তাহলে দেখো আমরা দেখে নিই পেজ নম্বর 62, দেখো উত্তরটা আছে হুএভার পুলস আউট দি সোর্ড ইজ বাই রাইট অফ দ্য বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড,
ওয়াজ রিটেন বাই অন দ্য উইচ সোর্ড ওয়াজ ফিক্সড, এটা আমরা লিখে দেবো। তাহলে দেখো আমরা কিন্তু সেমটাই দেখে দেখে লিখবো, কিন্তু পূর্ণ বাক্যে আমরা কিভাবে লিখবো। তাহলে দেখো তোমরা লেখো যে হুএভার whoever whoever pulls out this whoever pulls out this sword is by right of birth মানে জন্মগত অধিকারের ক্ষেত্রে আর কি, জন্মগত অধিকারের দিক থেকে দ্য কিং অফ ইংল্যান্ড, দ্য কিং অফ ইংল্যান্ড। তাই না, আমরা এই পর্যন্ত লিখলাম, আমরা এরকম ভাবে লিখলাম এটা। এইবার আমরা কি লিখবো বলো তো, এইবার আমরা এটা দেখে দেখে লিখে দেবো ওয়াজ রিটেন। আরে এটাই তো লেখা ছিল তাই না, যে হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড, তাই না, জন্মগত দিক থেকে সেই রাজা হবে যে কিনা এই তরবারিটা এখান থেকে তুলবে। এইবার আমরা না এইটা লাইনটা কিন্তু জুড়ে দেবো যে ওয়াজ রিটেন, এটা লেখা ছিল আর কি, তাই না, সেই পাথরটার উপরে। তাহলে চলো লিখে দিই ওয়াজ রিটেন, upon the stone one which the sword was fixed। এরকম ভাবে কিন্তু পূর্ণ বাক্যে আমাদের উত্তরগুলো লিখতে হবে। তাহলে দেখো তার পরবর্তী প্রশ্নটা আমাদের কি ছিল, দেখো হোয়াট হ্যাপেন্ড অন দ্য ব্রাইড মে মর্নিং, ব্রাইড মে মর্নিং এ কি হয়েছিল, ব্রাইড মে মর্নিং এ কি হয়েছিল। অন a bright May morning কিং আর্থার লিফটেড দ্য সোর্ড ইজিলি, খুব সাধারণভাবে সেই তরবারিটা তুলে দিয়েছিল। তাহলে দেখো এটাও আমরা লিখে নেব, আমাদের পেজ নম্বর দেখো 63-তে দেখো, সেখান থেকে আমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখে দেবো। তাহলে দেখো আমরা প্রথমে এটা না লিখে নেব যে ওয়ান ব্রাইট মে মর্নিং, ছোট্ট একটা কমা দিয়ে দেবো, দিয়ে লিখবো দ্য কিং আর্থার lifted the sword easily। তাহলে আমরা কিন্তু সিনের হেল্প না নিয়েও লিখে দিতে পারি। পড়াটা তোমরা যে যে বুঝতে পেরেছিলে তারা কিন্তু অবশ্যই পারবে। তাহলে কি হলো, হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল না, অন দ্য ব্রাইট মে মর্নিং, এইভাবে পূর্ণ বাক্যেই লিখতে হবে, অন দ্য ব্রাইট মে মর্নিং দ্য কিং আর্থার লিফটেড দ্য সোর্ড ইজিলি। তারপরে দেখো ওয়াই ডিড কিং আর্থার নিড আর নিউ সোর্ড, কেন আর্থারের একটা নতুন তরবারির প্রয়োজন হয়েছিল, তার কারণটা কি ছিল। কিং আর্থার, আচ্ছা এখানে যেহেতু আমাদের দেখো এখানে আমাদের ডিড আছে, মানে পাস্ট টেন্সে আমাদের প্রশ্নটা আছে, আমাদের কিন্তু ভার্বটাকে একটু পাস্ট টেন্স করে নিতে হবে। যেমন এখানে নিড আছে না, এর ফার্স্ট ফর্ম কি আছে, এর ফার্স্ট ফর্ম হচ্ছে নিডেড, NEEDED, তাই না, আমাদের কিন্তু একটু ট্রান্সফার করে নিতে হবে পাস্ট টেন্সে। এইভাবে কিন্তু আমরা in this way we can make a meaningful sentences, right? So let's start। দেখো বলছো why did King Arthur needed a new sword, কেন, তাহলে আমরা বলতে পারি কিং আর্থার নিডেড আ নিউ সোর্ড বিকজ হি হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটল, সে একটা যুদ্ধে তার রাজতরবারিটা হারিয়ে ফেলেছিল। তো চলো সেটাই লিখে দিই আমরা, তো লিখবো কিং আর্থার নিডেড আ নিউ সোর্ড বিকজ, কারণটা কি ছিল, কোনো প্রশ্ন যখন ওয়াই দিয়ে থাকবে না তখন বেশিরভাগ ক্ষেত্রে মধ্যে বিকজটাই হয়ে থাকে। তাহলে BECAUS বিকজ, কারণটা কি ছিল, কারণ ছিল হি হ্যাড লস্ট হিজ
royal sword in a battle, রাইট? আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু পূর্ণ বাক্যে কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে, তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। তাহলে এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 6 এবং 7 নিয়ে আলোচনা করার জন্য। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আথার্স রুল। বলছে পিপল অফ ইংল্যান্ডের জনগণ আর কি, মানুষজন, ওয়ার আনহ্যাপি, তারা অখুশি ছিল ডিউরিং আথার পেন্টাগন, ডিউরিং আথার রুলস, কিং আর্থারের যে নিয়ম কানুনের, তারা কি ইংল্যান্ডের মানুষজন কি খুব অখুশি ছিল? একদমই না, ফলস। তাহলে এটা আমরা সাপোর্টিং স্টেটমেন্ট কি দিতে পারি? তোমরা নিজেরাই নিজের থেকেই বানিয়ে বলো। সাপোর্টিং স্টেটমেন্ট দিতে পারি আমরা যে কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু দ্য ইংল্যান্ড। কিং আর্থার কিন্তু শান্তি সমৃদ্ধি কিন্তু ফিরিয়ে দিয়েছিল। তাহলে এটাই আমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে পারি। তাহলে চলো দিয়ে দিই। তাহলে দেখো, কিং আর্থার could gifted peace and prosperity to the England. তোমরা কিন্তু 66 পাতায় উপরে কিন্তু এই প্রশ্নগুলো হচ্ছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। তাহলে দেখো, তার পরবর্তী প্রশ্নটা বি মার্লিন টু কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে। বলছে মার্লিন টু কিং আর্থার, মার্লিন টু মানে নিয়ে গেছিল আর কি কিং আর্থারকে টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে, তার জন্মদিনে কি নিয়ে গেছিল? না, কোনোদিন না। তাহলে এটা ফলস। এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোনটা দেখবো? দেখো এর সাপোর্টিং স্টেটমেন্ট, দেখো এখান থেকে লিখবো যে অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু আ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক অ্যান্ড ব্লু অ্যান্ড দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ হিউজ রাউন্ড ওক টেবল। বা এরকম না লিখে আমরা কিন্তু দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড দ্য ডার্ক ব্লু। তাহলে দেখো লিখে নিই। On the wedding day, Marlin took him to a richly gilded pavilion এবং পেইন্টেড ছিল, কি করা ছিল সেটা তোমরা লিখে দেবে। পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। হয়ে গেল। তারপর দেখো 50 people could sit at the round table। বলছে 50 জন মানুষ কি বসতে সক্ষম ছিল সেই রাউন্ড টেবিলটা? অবশ্যই হ্যাঁ, 50 জন মানুষই বসতে সক্ষম ছিল। তাহলে এটা টু। তাহলে এখানে আমরা কি লিখে দিতে পারি? আমরা এখানে লিখবো দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড ইন দ্য মিডল অফ দ্য রুম। আমরা এখান থেকে লিখবো কিন্তু ইন দ্য মিডল অফ দ্য রুম। তোমরা কিন্তু পেজ নম্বর 64 এর লাস্ট প্যারাতে দেখবে ইন দ্য মিডল অফ দ্য রুম। In the middle of the room was a huge round
oak table, richly carved. কার্ভটা তোমরা ইনস্ক্রাইবড লিখে দিতেও পারো। কার্ভড, capable of sitting 50 people। আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এটা। তাহলে লাস্ট আমাদের যেটা আছে, দ্য গুডনেস অ্যান্ড দ্য কাইন্ডনেস অফ দ্যাট নাইট ওয়ার নোন ফর ওভার দ্য কান্ট্রি। হচ্ছে গুডনেস, তাদের যে ভালোত্ব, এবং হচ্ছে কাইন্ডনেস, দয়ালুতার ভাব, অফ দ্য নাইটস, যে সৈন্যগুলোর, ওয়ার নোন, ঠিক আছে, পরিচিত ছিল কি, অল ওভার দ্য কান্ট্রি, পুরো হোল কান্ট্রি, সমস্ত দেশ জুড়ে। হ্যাঁ, এটা সত্য। তাহলে এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে, চলো আমরা দেখে নিই। আমাদের কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দ্য স্টোরি অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। তোমরা কিন্তু পেজ নম্বর 65 এর উপরের দিকে কিন্তু পেয়ে যাবে। তাহলে কি হলো, দ্য স্টোরি অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড throughout the whole country। তাহলে তোমরা কিন্তু লিখে নেবে অবশ্যই। তাহলে এবার আমরা কিন্তু চলে যাব অ্যাক্টিভিটি 7। আজকের লাস্ট অ্যাক্টিভিটি 7 আমরা কিন্তু সলভ করব। তাহলে চলো অ্যাক্টিভিটি 7 এ চলে যাই। প্রশ্ন, হু অ্যাকর্ডিং টু মার্লিনের মতানুযায়ী কে কুড পজেস দ্য এক্সক্যালিবারকে ব্যবহার করতে পারে, ইউজ করতে পারে মার্লিনের মত অনুযায়ী। তাহলে দেখো, এটা তোমরা বই না দেখে প্রথমে তোমরাও নিজেরা একটু বলতে চেষ্টা করতে পারো, যে আমরা এরকম বলতে পারি যে অ্যাকর্ডিং টু মার্লিন only an honest and fearless knight who can possess this sword। তাই না, মার্লিন, অ্যাকর্ডিং টু মার্লিন, এটা আমরা পড়েছিলাম টেক্সটে। চলো সেটাই আমাদের উত্তর হবে, লিখে ফেলি। তাহলে দেখো, আমরা এখানে লিখবো অ্যাকর্ডিং টু মার্লিন, মানে কি, মার্লিনের মতানুযায়ী, ঠিক আছে, পূর্ণ বাক্য তোমরা কিন্তু লিখতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু মার্লিনের মত অনুযায়ী only an honest and fearless knight, ঠিক আছে, only an honest and fearless knight who protects the common people can possess the Excalibur। তাহলে আমরা বুঝতে পারলাম কি লিখলাম, অ্যাকর্ডিং টু মার্লিন মানে মার্লিনের মত অনুযায়ী only an honest and fearless knight who can protect the common people can possess the Excalibur। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, describe the pavilion where the round table was placed। ডেসক্রাইব করছে, মানে ডেসক্রাইব মানে কি, বর্ণনা করতে বলছে সেই প্যাভিলিয়ন, সেই বসার জায়গাটা যেখানে
রাউন্ড টেবিল ওয়াজ প্লেস, যেখানে একটা গোল টেবিল ছিল। তাহলে এটা তোমরা একটু লিখতে হবে কিন্তু। দেখো এখান থেকে আমরা লিখবো দ্য প্যাভিলিয়ন ওয়াজ, একটু সাজিয়ে লিখতে হবে আমাদের, কিন্তু সরাসরি হুবহু লাইন তুলে দিলে হবে না, একটু জাস্ট সাজাতে হবে বা ঘোরাতে হবে, মিনিংফুল সেন্টেন্সেস বানাতে হবে। তাহলে দেখো তোমরা একটু লেখো দ্য প্যাভিলিয়ন ওয়াজ, the pavilion was a richly gilded বলে কমা দিয়ে আমরা কিন্তু কিভাবে লিখবো, পেইন্টেড বলে এবার যা ছিল আমরা দেখে দেখে লিখে দেবো। crimson and dark blue, তারপর ছিল the floor, the floor was marbled, the floor was marbled, full stop দিয়ে in the middle of the room was a huge round oak table. In the middle of the room was a huge round oak table. এবার তোমরা লিখে দেবে না ক্যাপেবল অফ সিটিং 50 people, capable of sitting 50 people। আমাদের উত্তর হয়ে গেল। তাহলে ডেসক্রাইব কেমন করলাম, the pavilion was richly gilded, painted crimson and dark blue, and floor was marbled. In the middle of the room was a huge round oak table that was capable of sitting 50 people, যেখানে 50 জন মানুষ কিন্তু বসতে পারত। তারপরে দেখো প্রশ্ন, what did King Arthur devoted knights promise? One of the most important question from this chapter. It is very important questions. তাহলে দেখো, হোয়াট ডিড কিং আর্থার ডেভোটেড নাইটস প্রমিস, কিং আর্থারের বিশ্বস্ত সৈন্যরা কি প্রমিস করেছিল। দেখো একটু চেষ্টা করো যে কিং আর্থার ডেভোটেড, আচ্ছা এখানে ডিড দেওয়া আছে তাহলে বুঝতে হবে এটা পাস্ট টেন্স আছে, তাহলে আমাদের না ভার্বটাকে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। ডেভোটেড এখানে আছে, তাই না, ডেভোটেড মানে বিশ্বস্ত, এখানে প্রমিসড, আমরা কিন্তু এই প্রমিসড করে নেবো এটা, তাই না। লিখবো কিং আর্থার, চলো একটু পূর্ণ বাক্যে লিখে নিই, কিং আর্থার, the King Arthur devoted knights, devoted মানে বিশ্বস্ত, devoted knights promised, কেন না ডিড যেহেতু আছে ওই জন্য আমরা পূর্ণবাক্য লিখতে গিয়ে এখানে প্রমিসড করে দেবো, এটাও পাস্ট টেন্সে কনভার্ট করে দেবো। তাহলে কিং আর্থার devoted knights promised that, তাহলে কি প্রতিজ্ঞা করেছিল, দেখো প্রতিজ্ঞা করেছিল they would help the helpless, they would help the helpless, be gentle to be weak, তারপরে হলো be gentle to the weak, দুর্বলদের প্রতি বিনয়ী ভাব প্রদান করবে, and punished the weak,
এবং যারা বদ মেজাজি এবং যারা বাজে লোকজন তাদেরকে কিন্তু তারা শাস্তি প্রদান করবে। তাহলে আজকে আমার লাস্ট কোশ্চেন্সটা বাকি আছে, তাহলে লাস্ট কোশ্চেন্সটা আমি তোমাদের মুখে উত্তর বলে দিচ্ছি বোর্ডে জায়গা সংক্ষিপ্তের জন্য। তাহলে দেখো লাস্ট কোশ্চেন্সটা আমাদের কি ছিল, দেখো why did King Arthur smile when he was informed that the Excalibur was taken back into the lake of the beautiful lamp? আচ্ছা, why did King Arthur smile, কেন কিং আর্থার হাসলেন, তাই না, কেন হাসলেন when he was informed, দেখো এখানে একটা প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়েছে, কিন্তু মনে রাখতে হবে when he was informed মানে তখন, মানে যখন তাকে জানানো হয়েছিল, ঠিক আছে, মানে কারো একটা দ্বারা তো জানানো হয়েছিল, তাই না, তাই when he was informed that, যখন তাকে জানানো হয়েছিল যে এক্সক্যালিবার ওয়াজ টেকেন ব্যাক টু দ্য লেক বাই আ বিউটিফুল আর্ম, যে এক্সক্যালিবারটা কিন্তু নিয়ে গেছে আর কি, বিউটিফুল আর্ম এসে কিন্তু নিয়ে গেছিল, তখন কিন্তু রাজা কি হয়েছিল, তখন রাজার কি প্রতিক্রিয়া হয়েছিল, তাহলে দেখো আমরা না একটু দেখতে পারি যে কি হয়েছিল না, ওয়েন হি ওয়াজ ইনফর্ম দ্যাট, ঠিক আছে, তাহলে কিং আর্থার স্মাইল, আচ্ছা এখানে ডেট যেহেতু লেগেছিল তাই আমরা স্মাইল দেবো, তোমরা লিখে নিতে পারো যে কিং আর্থার স্মাইল, হাসলেন ওয়েন হি ওয়াজ ইনফর্ম, যখন তাকে জানানো হয়েছিল দ্যাট দ্য এক্সক্যালিবার ওয়াজ টেকেন ব্যাক ইন দ্য লেক বাই আ বিউটিফুল আর্ম, ঠিক আছে, বিকজ, কারণটা কি ছিল, কারণটা ছিল আমরা একটু দেখবো, হ্যাঁ কারণটা ছিল কি না, হি হ্যাড ডান হিজ ডিউটি অ্যাকর্ডিং টু দ্য কিং, রাইট, রাজার মত অনুযায়ী হি হ্যাড কমপ্লিটেড হিজ ডিউটি, বা তোমরা বলতে পারো হি হ্যাড ডান হিজ ডিউটি, সে তার ডিউটিটা কমপ্লিট করেছিল, অ্যান্ড এটা বলতে পারো